আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 14 নভেম্বর 2024। দর্শক, দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ। প্রথমেই বণিক বার্তার প্রধান শিরোনাম। হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনর্গঠন করছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনে বলা হচ্ছে, গত এক যুগে জামায়াত নেতারা ইসলামী ব্যাংক সহ গুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হারিয়েছিল, সেই হাতছাড়া হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্রিয় হয়ে উঠেছেন জামায়াত নেতারা। ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট, দিগন্ত মিডিয়া, কেয়ারি লিমিটেড সহ শিক্ষা খাতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রধানতম ভূমিকা রেখেছিলেন দলটির নেতারা। একসময় এসব প্রতিষ্ঠানকে বিবেচনা করা হতো দলটির অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তির নিদর্শন হিসাবে। আদালতের রায়ে দলের গুরুত্বপূর্ণ অনেক নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হারান জামায়াত নেতারা। এই দৃশ্যপটে আবার পরিবর্তন আসা শুরু হয় গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। হাতছাড়া হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন জামায়াতের নেতারা। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর পর্ষদে নিজেদের অবস্থান শক্ত করা সহ হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনর্গঠনে নানাভাবে কাজ করছেন তারা। জামায়াত নেতাদের বক্তব্য হলো, শেখ হাসিনা সরকার জামায়াতের নেতাদের অবস্থাকে দুর্বল করতেই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এরপর সরকার ও সরকারি সমর্থন পুষ্ট ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে অনেকগুলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, আবার কিছু প্রতিষ্ঠান পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। প্রথম আলো প্রধান শিরোনামে লিখেছে, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ। প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা বুধবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান অর্থাৎ পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন। আহত ব্যক্তিদের 3টি দাবি ছিল: বিদেশে উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাক্ষাৎ। এসব দাবিতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অনেকে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে যোগ দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। তারা পঙ্গু হাসপাতালের সামনের আগারগাঁও শ্যামলী সড়কে বেলা 1টার দিকে অবস্থান নেন। এই সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের হাসপাতালে ফেরত যেতে অনুরোধ করলেও তারা মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আহত ব্যক্তিদের দেখতে বুধবার বেলা 11টার দিকে পঙ্গু হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। হাসপাতালের 3য় ও 4র্থ তলায় 2টি ওয়ার্ডে জুলাই আগস্টে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। তবে স্বাস্থ্য উপদেষ্টা শুধুমাত্র 4র্থ তলায় থাকা আহতদের সাথে দেখা করেন। সবার সাথে দেখা না করার অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। পরে তারা রাস্তায় নামেন। তারা উপদেষ্টার গাড়ির পথ আটকে দাঁড়ান, কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। 2-1জন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ অবস্থায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অন্য একটি গাড়িতে চলে যান। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে আরেকটি গাড়িতে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, পিস অফ রিফর্মস উইল ডিটারমাইন টাইম ফর পোলস, অর্থাৎ সংস্কারের গতি নির্ধারণ করবে কবে নির্বাচন হবে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস বুধবার এএফপিকে বলেছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন। সংস্কারের গতির উপরেই নির্ভর করবে যে নির্বাচন কত দ্রুত হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের অগ্রদূত আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু আলোচনায় ফাঁকে এক সাক্ষাৎকারে এই কথা বলেন। তবে তিনি জোর দিয়েছিলেন যে তিনি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাবেন, যেখানে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। এই প্রতিশ্রুতি আমরা দেশের মানুষকে দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই আমাদের দেশে নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবে, তিনি বলেন। এক্ষেত্রে দেশের সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, সেই সাথে সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার বিষয়ে সব পক্ষের একমত হওয়া দরকার। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্থিরতা বেড়েছে। এ নিয়ে ডক্টর ইউনূস বলেছেন যে তিনি 17 কোটি মানুষের দেশে শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
বাংলাদেশ আর্থিকভাবে বেশ নাজুক অবস্থায় আছে এবং এই মাসের শুরুর দিকে ভারতীয় সংস্থা আদানি প্রায় $85 কোটি বকেয়া বিলের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, চতুর্মুখী চাপে সরকার। প্রতিবেদনে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ, উপদেষ্টা পরিষদে ও বিভিন্ন পর্যায়ে নতুন নতুন নিয়োগ নিয়ে সমমনাদের তীব্র সমালোচনা, বিভিন্ন মহল থেকে নতুন উপদেষ্টা হওয়ার আগ্রহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলা, দাবি দেওয়া নিয়ে অসন্তোষ, এমন নানামুখী চাপে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। অথচ গত 3 মাসে এসব ক্ষোভ, অসন্তোষ সামাল দিতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পরীক্ষা না দিয়ে এইচএসসিতে কয়েক বিষয়ে ছাত্রদের অটো পাসের আন্দোলন সফল হওয়ার পর শিক্ষার্থীরা যেন হালে পানি পেয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় এলাকায় কোনো সভা সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দিলেও সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘেরাও করেছিলেন সচিবালয়। এদিকে নতুন নিযুক্ত 2 উপদেষ্টাকে নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন দিক থেকে। তাদের সরিয়ে দেওয়ার দাবিতে হয়েছে বিক্ষোভ সমাবেশও। নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ক্ষোভ আছে পুরনো উপদেষ্টাদের নিয়েও। এদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে লাগাম টানতে না পারায় বড় চাপে রয়েছে সরকার। দেশে ও বিদেশে বসে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনায় সরব রয়েছেন। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মত, এনজিওগ্রাম সরকার দিয়ে দেশ চলতে পারে না। সরকারের নিয়োগকৃত উপদেষ্টাদের অধিকাংশই চট্টগ্রামের বাসিন্দা, এদের অনেকের এনজিও ব্যাকগ্রাউন্ড, তাছাড়া কয়েকজন গ্রামীণ ব্যাংকের। তাই এনজিও আর গ্রামীণ ব্যাংক মিলে এই সরকারকে এনজিওগ্রাম সরকার বলে অভিহিত করা হচ্ছে। সমকালের প্রধান শিরোনাম, ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ। প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান সবাই ব্যাংক থেকে আমানত তুলে উচ্চ সুদ পেতে সরকারি বিল ও বন্ডের মতো শূন্য ঝুঁকির খাতে বিনিয়োগ করছেন। ব্যাংকগুলো গ্রাহকের চেয়ে সরকারকে ঋণ দিতে উৎসাহ দেখাচ্ছে। এর কারণ হিসেবে ব্যাংকাররা জানান, সাধারণভাবে মানুষ টাকা রাখার ক্ষেত্রে সবার আগে যথাসময়ে ফেরত পাওয়ার নিশ্চয়তার বিষয়টি দেখে, আবার যে কোনো সময় ভাঙানোর সুবিধা অগ্রাধিকার দেয়। মেয়াদ পূর্তির আগে মেয়াদি আমানত কিংবা সঞ্চয়পত্র ভাঙালে অনেক কম সুদ পাওয়া যায়। তবে ট্রেজারি বিল বা বন্ডে যে কোনো সময় ভাঙালেও নির্ধারিত মেয়াদের পুরো সুদ পাওয়া যায়। বাজারে সুদ হার কমলেও এখানে কমে না। আবার সরকারি হওয়ায় এত নিশ্চয়তা কোথাও নেই। টাকার উৎস জানাতে হয় না। সঞ্চয়পত্রের মতো ট্যাক্স রিটার্ন সনদ জমার বাধ্যবাধকতা নেই, বরং 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর অবকাশ সুবিধা রয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ব্যাংক বা ব্রোকারেজ হাউসের মাধ্যমে কেনা যায়। টাকা ফেরত পাওয়া নিয়ে নেই কোনো ঝুঁকি বলে এসব খাতে বিনিয়োগ বাড়ছে বলে মনে করেন ব্যাংকাররা। এদিকে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণকে আরও ব্যয়বহুল করে চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। চলতি বছরই কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর ধারের সুদ হার 6 দফা বাড়িয়ে 10% করা হয়েছে। এতে ব্যবসা বাণিজ্যের ঋণের খরচ যেমন বাড়ছে, ঋণ পাওয়াও অনেক কঠিন হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বেসরকারি বিনিয়োগ বাধাপ্রাপ্ত হয়ে কর্মসংস্থান হচ্ছে কম। অন্যদিকে সরকারের ঋণের সুদ খরচও অনেক বাড়ছে। সংকট মেটাতে এক ব্যাংক আরেক ব্যাংকে কিংবা কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিত ধর্ণা দিচ্ছে। আবার সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নিচ্ছে না কোনো ঋণ, উল্টো বাণিজ্যিক ব্যাংক থেকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আগের দেনা পরিশোধ করছে। এতে ট্রেজারি বিল ও বন্ডের সুদ হার এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা। প্রতিবেদনে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানিতে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যে এর মাধ্যমে দেশের বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র সবকিছু মূল্যহীন হওয়ার উপক্রম হয়েছে। এজন্য তিনি এটি বাতিলের কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের 7 খ অনুচ্ছেদের বিষয়ে বলেন, সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র না। আমরা সমাজতন্ত্র বাদ চাচ্ছি। শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না।
তবে দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিলেন না। এটি পঞ্চদশ সংশোধনীতে ঢুকানো হয়েছে। জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের পরিপন্থী। সংবিধানের ৬ অনুচ্ছেদ নিয়ে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না। অনুচ্ছেদের ৮ এর বিষয়ে তিনি বলেন, এখানে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার দরকার নেই। এই দেশের ৯০% মুসলমান। আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল। এটি যেভাবে আগে ছিল সেভাবে চাচ্ছি। আর ২ কতেই বলা আছে, রাষ্ট্র সকল ধর্ম পালনে সমান অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করবে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ১৭১৭ পুলিশ চিহ্নিত। প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই আগস্টের আন্দোলন দমনে যেসব পুলিশ নজিরবিহীন তাণ্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা এখন পর্যন্ত ১৭১৭। পাশাপাশি নির্দেশদাতা হিসেবে ১১০ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। আন্দোলনে বেশি সহিংসতা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি বেপরোয়া ছিল ঢাকা মহানগর ও আশেপাশের এলাকায়। এইসব এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম জানান, জড়িত ওইসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বিরুদ্ধে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক আছেন তাদের আইনের আওতায় আনা হবেই। আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে ৫৭,৬১৩ রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি ব্যবহার করা হয়েছে। আন্দোলনকারীদের রুখতে মাঠে ১,৪৭৯টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে ১৪,২২৩ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এই আন্দোলনে পুলিশ প্রথমবারের মতো ক্ল্যাশ গ্রেনেড ব্যবহার করেছে। ঢাকার বিভিন্ন স্থানে এই গ্রেনেডটি ব্যবহার করা হয়েছে ২৭৪টি। আইজিপি মনে করেন, এখন সময় এসেছে পুলিশকে ঢেলে সাজানোর। তিনি জানান, এমন পুলিশ আমরা চাই যারা হবে জনগণের পুলিশ। আশা করি বর্তমান সরকার তা করতে পারবে। নিউ এজের প্রধান শিরোনাম, চাইল্ড ডায়াবেটিস পেশেন্টস ইন বাংলাদেশ অন রাইজ, অর্থাৎ বাংলাদেশে শিশু ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সচেতনতার অভাব, অস্বাস্থ্যকর জীবনধারা এবং ব্যাপক দূষণের কারণে কয়েক বছর ধরে দেশের শিশুদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বয়সের ডায়াবেটিস শিশুদের মধ্যে দৃষ্টিশক্তি হ্রাস, স্নায়ুর ক্ষতি এবং হৃদরোগ সহ প্রাথমিক জটিলতা সৃষ্টি করে। অথচ আতঙ্কের বিষয় হলো ৪৩% ডায়াবেটিস রোগীদের রোগ নির্ণয় করা হয় না। গবেষক এবং চিকিৎসকরা লক্ষ্য করেছেন যে ২ ধরনের ডায়াবেটিসের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস সাধারণত ৪০ বছরের বেশি বয়সী রোগীদের মধ্যে দেখা যায়। তবে এখন এই অবস্থাটি শিশুদের মধ্যে পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্থূলতা, বসে থাকা জীবনযাপন এবং ঘুমের ধরন পরিবর্তন সহ বিভিন্ন কারণে শিশুদের মধ্যে ডায়াবেটিস বাড়ছে। যেসব শিশু ৬ ঘন্টার কম বা ৯ ঘন্টার বেশি ঘুমায় তারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বেশি। শিশুদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা একটি স্বাস্থ্যকর জীবনযাপন, নিরাপদ খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়ামের পরামর্শ দেন। দর্শক, আজকের আয়োজনটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। প্রার্থনা সবার জন্য। আল্লাহ হাফেজ।